দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার করা হবে। থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে এইসব কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সামিটে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় ছাত্র আন্দোলনের প্রশংসাও করেন ড ইউনূস। আশিকুল আলম জানাচ্ছেন এর বিস্তারিত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এই বৈশ্বিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ড ইউনূস বলেন, গণতন্ত্র এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। Our young generation have impressed upon the people of their aspirations for revolutionary change. অন্তর্বর্তী সরকার দেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার করা হবে। ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় ছাত্রদের ভূমিকার প্রশংসা করেন ড ইউনূস। And financial system are built only for creating job seekers and providing jobs. নতুন গণতন্ত্রের পথে ছাত্ররা ভূমিকা রাখবে। ছাত্র আন্দোলনের ফলস্বরূপ অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব এবং তার সরকার ছাত্র ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করবে। শিগগিরই ঢাকা ভিজিট করুন, নইলে গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন। Can create miracles. We'd like to propose some common facilities in the global south to take concrete steps to unleash the creativity and energy of our young population through social business. 100টিরও বেশি দেশের অংশগ্রহণ করা এই সম্মেলনে ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানে জোর দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। I invite you to visit Dhaka soon. Otherwise you may miss something very, very important for us. আশিকুল আলম, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতাকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কেউ খরচ চালাতে না পারলে তা বহন করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির জানান, বেসরকারি হাসপাতালগুলোকে আহতদের চিকিৎসায় সর্বনিম্ন খরচ নিতে বলা হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেল পরিদর্শন করে এসব কথা জানান তারা। আরও জানাচ্ছেন এয়ার বাদল। বৈষম্য বিরোধী আন্দোলনে 16 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন প্রায় 2200 জন ছাত্র জনতা, যাদের মধ্যে ভর্তি হয়েছিলেন 786 জন। মৃত্যুবরণ করেন 167 জন, আর এখনও চিকিৎসা নিচ্ছেন 163 জন। এ হাসপাতালে ঢাকার বাইরে থেকেও গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে চিকিৎসা নেন অনেকে। ছাত্রলীগ লোকজনই মারিছে, এরা আগের দিন শাসিছে, মিছিলে গেছিল, মোটরসাইকেল আলোয় দেখছে যে রামদালি দাঁড়া আছে, মোটরসাইকেল ফেলা দিতেই অমনি তাও আইসি মোটরসাইকেলটাও নিয়ে গেছে। ঢাকা মেডিকেলের পরিচালক জানান, আইসিইউতে এখনো 9 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ইমরান নামে একজনের মরদেহ বেওয়ারিশ অবস্থায় মর্গে পড়ে আছে। আমরা আমাদের একটা ফান্ড রেজ করেছি এবং সেই ফান্ড থেকে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র এবং অন্যান্য পেশার যারাই আছে সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি। চিকিৎসার খোঁজ নিতে গিয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আহতদের চিকিৎসায় সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার দাবি জানান। যত সরকারি হসপিটাল রয়েছে শুধুমাত্র এই গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজড ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে। প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রেও কিন্তু আমাদের গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, প্রাইভেট মেডিকেল কলেজেও কিন্তু ওয়েভার দেওয়া হচ্ছে, অর্থাৎ এবং ওয়েভারগুলো কি অর্থনৈতিক অবস্থা অনুযায়ী কোনো প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ একদম সম্পূর্ণ ফ্রিতে, কিছু হচ্ছে শুধুমাত্র ওষুধের পয়সাটা রাখবে। এখন যদি ওষুধের পয়সা দিতেও কারো সমস্যা হয় সেক্ষেত্রেও যেন আমাদেরকে জানায়। অর্থাৎ আমরা প্রাইভেট ক্ষেত্র এবং পাবলিক যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে চিকিৎসা সেবাতে
সবগুলোতে আমরা নিশ্চিত করতে চাই আহত ছাত্র নাগরিক যেন একদম সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসাটি পায়, কারণ তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমান সরকারের প্রথম এবং প্রধান প্রায়োরিটি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির বলেন, চিকিৎসার জন্য বিশেষায়িত ইউনিট গঠন করা হবে। অলরেডি প্রাইভেট হাসপাতালকে আমরা নির্দেশনা দিয়েছি এই আন্দোলনে যারা ছাত্র জনতা আহত হয়েছে তাদের কাছ থেকে মিনিমাম বিল নেওয়ার জন্য, আর যদি তাদের একবারই সম্ভব না হয় সেই বিলের ব্যবস্থা আমরা করব, কিন্তু কোনো ছাত্র জনতার উপরে বিলের বোঝা যাতে না চাপানো হয়। ঢাকা মেডিকেল পরিদর্শন করে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, অন্তর্বর্তী সরকারের মুখ্য দায়িত্ব আহতদের চিকিৎসা নিশ্চিত করা, এবং যেহেতু এটাকে প্রায়োরিটি সার্ভিস হিসেবে নেওয়া হচ্ছে, স্বাস্থ্য সেবাটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে, তাহলে নিশ্চয় সম্ভব। AR বাদল, RTV, ঢাকা। এদিকে 90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলে কুর্মিটোলা হাসপাতালে আহতদের দেখা শেষে তারা এই দাবি জানান। এসব শিক্ষার্থীরা অভিযোগ জানান, আন্দোলনে হতাহতদের যেসব হাসপাতালে চিকিৎসা দেওয়ার নামে নৈরাজ্য লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আহতদের চিকিৎসায় স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট খোলার দাবিও জানান শিক্ষার্থীরা। যে মধ্যস্বত্ব ভোগীরা এতদিন ধরে বাংলাদেশে এগুলো করেছে, অসৎভাবে টাকা ইনকাম করেছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই প্রশাসনের সহযোগিতায়। ফার্দার আমরা যদি কাউকে এরকম কোনো কাজের মধ্যে দেখি, তাদের বিরুদ্ধে চাকরিচ্যুত করা সহ যত ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা আমাদের পক্ষে নেওয়া দরকার, আমরা তার সবগুলোই নিব। লাল ফিতার দৌরাত্ম না থাকে, যদি রাজনৈতিক আধিপত্য না থাকে, যদি কোনো ধরনের পলিসি ম্যানিপুলেশন না থাকে, টেন্ডারবাজি বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা, স্বৈরতান্ত্রিক যে প্রবণতা, সেটি যদি না থাকে, তাহলে 90 দিনের মধ্যে এই স্বাস্থ্য খাতকে ওনারা জনমুখী স্বাস্থ্য খাত হিসেবে আমাদেরকে উপহার দিতে পারবেন। রাষ্ট্রীয় একটি ইন্স্যুরেন্স পলিসি করতে হবে, যার মধ্য থেকে সবাই এমপ্যানেল প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে কোনো নাগরিককে যাতে কোনো অর্থ দিতে না হয়। ঢাকা কলেজে ছাত্রলীগ নেতাদের কক্ষগুলো যেন অস্ত্রের গুদাম। রামদা, ছুরি ও চাইনিজ কুড়াল সহ নানা ধরনের দেশীয় ও বিদেশি অস্ত্র বেরিয়ে এসেছে শিক্ষার্থীদের অভিযানে। এছাড়া পুলিশের লোগো সম্বলিত হেলমেটও পাওয়া গেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, রাজনৈতিক ও অরাজনৈতিক আন্দোলন দমাতে এসব অস্ত্র ব্যবহার করত ছাত্রলীগ। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। নিরাপদ ক্যাম্পাস গড়তে সাধারণ শিক্ষার্থীরা অভিযান চালায় ঢাকা কলেজের বিভিন্ন আবাসিক হলে, তল্লাশি করে ছাত্রলীগ নেতাদের কক্ষগুলোতেও। অভিযানে নেমে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে সহস্রাধিক অস্ত্র উদ্ধার করে শিক্ষার্থীরা, সেই সাথে মিলে দেশি ও বিদেশি মদের বহু সংখ্যক বোতল। দেখতে তো পাইলেন কি একটা বাজে অবস্থা তারা করছে, রামদা, হকি স্টিক, চেন থেকে সহকারে, মানে এগুলা অস্ত্র নিয়ে তারা অতর্কিতভাবে হামলা চালাইছিল সাধারণ শিক্ষার্থীদের উপর। আপনারা দেখছেন কিনা, 2টা বোতল এভাবে গাঁজা উদ্ধার করা হয়েছে, বোতল ভর্তি গাঁজা পাতা, এটা হচ্ছে যে গুঁড়া করা ছিল, যেটা উদ্ধার করা হয়েছে। আমি জানি না আসলে আদৌ শিক্ষার্থী কিনা। শিক্ষার্থীরা জানায়, অভিযানের বিষয়ে আগেই জেনে যায় ছাত্রলীগ, সেই সুযোগে নেতারা তাদের অবৈধ অস্ত্রগুলো কক্ষ থেকে সরিয়ে ফেলে। জোর গলায় বলতে পারি যে তারা এর আগে এসে সবকিছু সরিয়ে নিয়ে গিয়েছে এবং প্রত্যেকটা রুম অগোছালো ছিল। আমরা এসে প্রত্যেকটা রুম অগোছালো দেখেছি এবং বেশিরভাগ রুমের তালা খোলা দেখেছি। এই অস্ত্রগুলোই তাদের কলম, তাছাড়া তাদের পড়ার শোনার সরঞ্জামাতে স্কেল, এছাড়া যে বই খাতা, এটাই মনে হয় যে অস্ত্রই তাদের পড়ার সরঞ্জামাতে। হেলমেট বাহিনী হিসেবে খ্যাতি পাওয়া ছাত্রলীগের কাছে পুলিশের হেলমেট কোত্থেকে এলো, সেই প্রশ্ন তোলেন শিক্ষার্থীদের অনেকে। না, এটা রিয়েল হেলমেট দেখা যাচ্ছে, অরিজিনাল হেলমেট দেখা যাচ্ছে, দেখেন এটা পুলিশের তার দিছে হয়তো। এখন তো পুলিশরা আমাদের আন্দোলন সমর্থ, তারা পুলিশ জড়িয়েছিল। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও বিস্ফোরণের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ঢাকা ও চট্টগ্রামে আরও অন্তত 200 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাবেক পানি সম্পদ মন্ত্রী, ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে। এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 4 প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টারা আছেন রিমান্ডে। প্রতিনিধি ও প্রতিবেদকদের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন সাইদ মাহমুদ।
চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী তানভীর সিদ্দিকী হত্যার ঘটনায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও নগদ ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম রনি সহ ৩৪ জনের নাম উল্লেখ করে ৮৪ জনকে আসামি করা হয়েছে। তানভীর সিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি করে বলে জানিয়েছে চান্দগাঁও থানা পুলিশ। ছাত্র আন্দোলনে পিটিয়ে ও গুলি করে হত্যার অভিযোগে ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদ সহ ১১৯ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা হয়েছে। আন্দোলনে নিহত আজ সাবুরের চাচাতো ভাই শাহিদ হাসান এটি দায়ের করেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের সাবেক পানি সম্পদ মন্ত্রী ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে রুহিয়া থানায় রামনাথ এলাকায় নিজ বাসভবন থেকে পুলিশ তাকে নিয়ে যায় বলে জানান স্ত্রী অঞ্জলি সেন। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে হেফাজতে রমেশ। এদিকে গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার চট্টগ্রাম ১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মিন্টি রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের। পল্টন থানার একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে তারা, নিউ মার্কেট থানায় আরেক হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে ডিবি কার্যালয়ে সালমান এফ রহমান ও আনিসুল হক। একই মামলায় ৮ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময় আনিসুল হক নিজের দায় এড়িয়ে আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগের জন্য শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালকে দোষারোপ করেছেন। সৈয়দ মাহমুদ, RTV। ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম ও ফজলুর তাপস সরাসরি জড়িত ছিলেন এমন অভিযোগ করলেন এই ঘটনায় নিহত বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে নিহত সেনা পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। নিহত সেনা কর্মকর্তার সন্তানরা বলেন, পিলখানায় বিদ্রোহ হয়নি, পরিকল্পিতভাবে ৫৭ সেনা কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছে। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। ২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার তৎকালীন বিডিআর সদর দফতরে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন মারা যায়। ওই ঘটনায় ২ মামলায় ১৫২ জনের ফাঁসি, ৪২৩ জনের কারাদণ্ড দেয় আদালত। একটি মামলা আপিল পর্যায়ে আছে, আরেকটি মামলা সাক্ষ্য গ্রহণ এখনো শেষ হয়নি। ১৫ বছর আগে ঘটে যাওয়া সে হত্যাকাণ্ডের পুনরায় সঠিক তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন নিহত সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা। স্বজন হারানো স্ত্রী ও সন্তানরা অভিযোগ করেন তাদের এতদিন সত্য কথা বলতে বাধা দেওয়া হয়েছে। কেন এত বছর ধরে আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না যে ইনসিডেন্টটা কেন হয়েছে, কেন এটা দাবিয়ে রাখা হয়। ২০০৯ সাল থেকে এই ১৫ বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি। এই ডাল ভাতের গল্প বলে আপনারা আমাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীকে আর ছোট করবেন না। সে সময় সেনাবাহিনী যে তদন্ত করেছিল তা জনসম্মুখে প্রকাশের দাবি জানান স্বজনরা। পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সেই সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে, অবিলম্বে সেই এনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। ইট হ্যাড নাথিং টু ডু উইথ দ্য ডাল ভাত অপারেশন, যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, সো দ্যাট জিনিসটা এই লেভেলে যায় যে একজনকে মার্ডার করা যায়। আমরা এটাও জানি যে জওয়ানরা, যাদের জওয়ান বলা হয়, তারা এখানে মার্ডার করেনি। ওই ঘটনায় নিহত বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিমের নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে। সহযোগিতা করেছে প্রতিবেশী একটি দেশ। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে ৫৭ সেনা অফিসার হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। ২৫ ফেব্রুয়ারি সেনা শহীদ দিবস পালনের দাবি জানান বিডিআর বিদ্রোহী নিহতের স্বজনরা। আতিকা রহমান, RTV, ঢাকা। পুলিশের গুলি থেকে বাঁচতে বনশ্রীতে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলেছিলেন কফি শপের কর্মচারী আমির হোসেন।
মৃত্যু নিশ্চিত মনে করে চলে যায় পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে এক সপ্তাহ ইন্টারনেট বন্ধের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে থেকে আত্মরক্ষার চেষ্টারত এক তরুণকে দুজন পুলিশ গুলি ছুড়ে পরে তরুণের ঝুলে থাকার দৃশ্য তোলপাড় হয় নেট দুনিয়ায়। কি ঘটেছিল সেদিন, আদৌ কি বেঁচে আছে আমির, জানাচ্ছেন বিল্লাল হোসেন। কোটা সংস্কার আন্দোলনের সময় মেরাদিয়া কাঁচাবাজার এলাকায় নিজের জীবন বাঁচাতে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে নাড়িয়ে দেয় সবার হৃদয়। পুলিশের ভয়ে আত্মরক্ষার্থে লুকানোর চেষ্টা করলেও হয়নি শেষ রক্ষা। নিষ্ঠুর পুলিশ পরপর 6 রাউন্ড গুলি করে চলে যায়। পাশের যে রডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রডে কিন্তু একজন আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পর পাশ থেকে কিন্তু দুজন, প্রথমে একজন পুলিশ সদস্য এসে তাকে গুলি ছুড়ে, পরবর্তীতে সে যখন আরেকজন আসে তখন কিন্তু আরো 2 রাউন্ড গুলি ছুড়ে দ্বিতীয় তলায় যে রডটি রয়েছে সেই রডে কিন্তু সে অবস্থান করেছিল। তারপর কি ঘটেছিল তার জীবনে? 19 জুলাই বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত ঝুলে থাকা মহাবিপদগ্রস্ত তরুণকে সেদিন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পাশের ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। কতটা ভয়াবহ ছিল সেদিনের ঘটনা। ওখানে কেউ একজন ঝুলে আছে, কিন্তু আমরা আসলে এত গুলাগুলি হচ্ছিল সব দিকে যে আমরা আসলে ওনাকে যে রেস্কিউ করে নিয়ে আসবো সেটার মানে কোনো রকম সম্ভব ছিল না। আমার মেডিকেল অফিসার সহ আরো 4-5 জন গিয়ে আমরা নিজেরাই ওই বডিটাকে আমাদের হসপিটালে নিয়ে আসি। লোয়ার লিম্বের ডান পায়ে পেয়েছি আপনার 2টা বুলেট, 2টাই এন্ট্রি এক্সিট পয়েন্ট আছে, মানে ঢুকছে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। বাম পায়ে হচ্ছে 3টা বুলেট লাগছে, 2টা এক্সিট এন্ট্রি আছে, একটা এন্ট্রি আছে এক্সিট নাই। সেদিন রাতেই অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে পাঠানো হয় তরুণকে। রামপুরা থানা থেকে জানানো হয় বেঁচে আছে সেই গুলিবিদ্ধ তরুণ। তার সন্ধানে আরটিভি যায় মেরাদিয়া নয়াপাড়া এলাকায়। সেখানে দেখা যায় মা হারানো কফি শপের অসুস্থ আমিরকে সেবা করছেন ফুফু নাসিমা বেগম। আমির শুনে না করো, ওইদিকে গ্যাঞ্জাম হইতেছে বাড়াইতে কাজের থেকে, আমি যে অন্য দিক দিয়ে বার করে আনমনে এই দিক দিয়ে বাড়াইলে গ্যাঞ্জামের মাঝখানে করবো। তারপরে ফোন দিছি 6টার দিকে, ফোন দেওয়ার সাথে সাথে একজনে ধরছে, ধরে কইতাছে যে আমির হোসেন অনেক খারাপ, আপনারা মেডিকেল আসেন। আমির জানান 19 জুলাই কর্মস্থল থেকে ফেরার পথে পড়ে যান সংঘর্ষের মধ্যে। জীবন বাঁচাতে আশ্রয় নেন নির্মাণাধীন ভবনে। কাছ থেকে বাসায় বিতেছিলাম, হঠাৎ করে আর কি গ্যাঞ্জামের মাঝখানে পড়ে গেছি। সেই ভয়ে আমি 4তলা ছাদের উপরে উঠছি, সেই জায়গায় আমার পিছনে পিছনে পুলিশ উঠছে। ওঠার পরে বলতেছে জাপ দেওয়ার জন্য, আমি জাপ না দিয়ে ঝুলেছিলাম, কিন্তু উপর থেকে গুলি করতেছে আর বলতেছে জাপ দাও। জাপ দিলাম, নেচে বললে তো মারাই যাবার, নেচে ইট লট মোড আর কি। জীবন ভিক্ষা চাইলেও মন গলেনি পাষাণ হৃদয় পুলিশের। 6টি গুলি করলেও ভাগ্যের জোরে বেঁচে যান। 3 ঘন্টা পরে আমার পানি পিপাসা লাগছে, আমি পানি করে চিৎকার করতেছিলাম আর কি। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা আমির বিচার চেয়েছেন সেসব অপরাধী পুলিশের। চিকিৎসার জন্য চেয়েছেন সরকারি সহায়তা। বিল্লাল হোসেন, অটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে বিএনপি, তবে আওয়ামী লীগের কোনো কলঙ্ক যেন তাদের গায়ে না লাগে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ছাত্র জনতার গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। শেখ হাসিনা বিদায় নিলেও তার প্রেতাত্মারা এখনো প্রশাসনের বিভিন্ন দপ্তরে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। রাষ্ট্রের শক্তি অপচয় করে, ক্ষমতা অপচয় করে তারা জনগণের উপর গণহত্যা চালাইছে। শেখ হাসিনার নেতৃত্বে এরা গণহত্যার আসামি সবাই। এখনো কেন স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে গ্রেপ্তার করা হয় নাই? শেখ হাসিনার সরকার পুলিশকে পৃথিবীর নিকৃষ্ট বাহিনীতে পরিণত করেছে মন্তব্য করে পুলিশের মৃত্যুর জন্য স্বৈরাচার সরকারকে দায়ী করেন হাফিজউদ্দিন আহমদ। যুবক তরুণ তাদেরকে আমরা সামরিক ট্রেনিং দেব, এদেরকে নিয়ে আমরা জনগণের বাহিনী বানাবো আবার, যাতে করে কোন দেশ যদি রক্তচক্ষু দেখাতে চায় বাংলাদেশকে, এরাই হবে আগামী দিনের সৈনিক। এদিকে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ আওয়ামী লীগের স্বৈরাচারী আইন বাতিলের দাবি জানান। স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে গণহত্যাকারী, দেশের সম্পদ লুণ্ঠনকারী,
দুর্নীতিবাদ নেতা সকল অবৈধ সুবিধাভোগীদের গ্রেফতার করার পূর্ণমাত্রায় কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। জাহিদ রহমান, RTV, ঢাকা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের সঠিক তালিকা দ্রুততম সময়ে করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী। বিকেলে রাজধানীর শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এই কথা বলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম। এই সময় আহতদের আর্থিক সহায়তা দেন তিনি। এদিকে রাজধানী পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহতদের খোঁজ খবর নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। এই সময় আহতদের চিকিৎসাকে অগ্রাধিকার দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় সংঘ 650 তালিকা প্রকাশ করেছে। আসলে এইখানে শহীদ হয়েছে হাজার হাজার, এটা এক সময় কিন্তু বেরিয়ে আসবে। আমি গতকালকেও রিক্সাওয়ালা, শ্রমিক, এরকম অনেক পরিবারে গিয়েছি, তারা সর্বপ্রথম মুখ খুলেছে যে তাদের সন্তান নিহত হয়েছে। এই তালিকাটি খুব অতি দ্রুত করে আমরা মনে করি রাষ্ট্র এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত। মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে চট্টগ্রামের সফরকালে কয়েকটি ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা চান উপদেষ্টা। এর আগে তিনি সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকেই হয়েছে, নানানভাবে হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে। চাকরি স্থায়ীকরণের দাবিতে এবার রাস্তায় নেমেছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সকাল থেকে বিক্ষোভ করছে তারা। স্থায়ীভাবে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করার পাশাপাশি সম্পূর্ণভাবে রাজস্বের আওতায় চাকরি স্থায়ী করার দাবি তাদের। আজকের মধ্যে সরকারিকরণের প্রতিশ্রুতি না পেলে আরও কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন আউটসোর্সিং নেতারা। একই অফিসে বিভিন্ন ধরনের প্রথা চলবে তা তো হবে না। আমরা চাই আমাদের দাবি মেনে নেওয়া হোক। কথায় কথায় আমাদের চাকরি চলে যায়, আমরা এই বৈষম্য চাই না। আমরা চাই আমাদের চাকরি জাতীয়করণ করা হোক। এক দফা এক দাবি, আমাদের শূন্য পদে নিয়োগ দিতে হবে এবং চাকরি স্থায়ী করতে হবে। চাঁদাবাজি কমলেও কমছে না নিত্যপণ্যের দাম। খুচরা ও পাইকারি বিক্রেতারা একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে ব্যবসায় স্বচ্ছতা আনতে আরও কঠোর হবেন তারা। শিক্ষার্থীরা মনে করেন বাজার তদারকিতে জনবলের ঘাটতি আছে। সকালে রাজধানীর বাজারে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে শিক্ষার্থীদের নিয়ে বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে তারা। সড়কে চাঁদাবাজি কমায় পণ্য পরিবহন খরচ কমেছে, তারপরও বাজারে পণ্যের দামে তার প্রতিফলন নেই। বাজারে কাঁচা তরকারি, মাছ, মাংস ও মুরগির দাম নিয়ে ক্ষোভ ঝাড়লেন ক্রেতারা। সবাই আগের দামে বেচতেছে, দেখেন আপনি 80 টাকা, 60 টাকা, 70 টাকা করে, 100 টাকা করে বেগুন। নতুন সরকারের কাছে আসলে সকলের প্রত্যাশা ছিল, যেহেতু বাজারে চাঁদাবাজি নেই বা সিন্ডিকেট নামে যে জিনিসগুলো ছিল সেগুলো নেই। আমার কাছে মনে হয় দাম কমার কথা ছিল, কিন্তু দাম আসলে কোন কারণে কমতেছে না এটা আসলে আমার বোধগম্য নয়। চাঁদাবাজি নেবে জায়গা মতো কমবো, হেরা যদি কমে দিতে আমরা কমে নিয়ে বেচতে পারবো না। আমরা 1 কেজি 5-10 লাভ করতে হবে, আমরা খরচ আছে। শিক্ষার্থীরা জানান বাজার তদারকির জন্য পর্যাপ্ত জনবল নেই ভোক্তা অধিকারের। ভোক্তা অধিকার অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এটা নিয়ন্ত্রণ করছে তাদের দক্ষ জনবল একটু কম। এটা যদি আর একটু বাড়ানো যায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ব্যাপারে একটু পদক্ষেপ নেয় তাহলে আরো মনিটরিং বাড়বে। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কঠোর হচ্ছে অধিদপ্তর। কারণ বাজার থেকে পাইকারি ব্যবসায়ী আড়তদাররা ওনাদের রসিদ সরবরাহ করছে না। আমরা কিন্তু বারবার তাদেরকে নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত পাকা রসিদ সংরক্ষণ করতে হবে এবং পাইকারি ব্যবসায়ী যারা আছেন তারা খুচরা ব্যবসায়ীদেরকে ভাউচার সরবরাহ করবেন।
কিন্তু এটা কিছু খুচরা ব্যবসায়ী আমাদের কাছে অভিযোগ করলেন, এটাও আমরা আরো খতিয়ে দেখব। বাড়তি দামে পণ্য বিক্রি করায় হাতিরপুল বাজারের 3টি দোকানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কলকাতায় এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শনিবার ভারত জুড়ে সব চিকিৎসা কেন্দ্রে 24 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বোচ্চ সংস্থা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA। সকাল থেকেই জরুরি পরিষেবা ছাড়া সকল সেবা বন্ধ রেখেছে হাসপাতালগুলো। এদিকে ধর্ষণ ও হত্যায় জড়িত অপরাধীদের ফাঁসির দাবিতে শুক্রবার সমাবেশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেল শুক্রবার কলকাতার RG কর হাসপাতালে এক নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে RG কর হাসপাতাল সহ পশ্চিমবঙ্গ। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে 7 দিন ধরে চলছে বিক্ষোভ সমাবেশ ও চিকিৎসকদের কর্মবিরতি। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অভিযান চালানোর সময় কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি সেতু ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। সেম নদীর ওপর নির্মিত এই সেতু ব্যবহার করে সেনা সরবরাহ করে আসছিল মস্কো। সেতুটি ধ্বংস হওয়ায় সেই কাজ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে রাশিয়া থেকে দখল করা অঞ্চলগুলোকে বিনিময় তহবিল হিসেবে ইউক্রেন মস্কোর দখল করা অঞ্চল বিনিময় করা যেতে পারে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গেল 6 আগস্ট হঠাৎ করেই রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ঢুকে পড়ে ইউক্রেন সেনারা। এরপর 7 দিনে রাশিয়ার ভূখণ্ডের 1000 বর্গ কিলোমিটার এলাকা দখল নেওয়ার দাবি করে ইউক্রেন। লেবাননের নাবাতিয়ে শহরে ইসরায়েলের রকেট হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 5 জন। শনিবার এই হামলার তথ্য নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ। এদিকে শুক্রবার কাতারের দোহায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসে ইসরায়েল সহ মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। তবে বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এছাড়া শনিবার গাজার আল জাওয়াইদা এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের 15 জন নিহত হয়েছেন। গাজায় চলমান ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। খেলার খবর ফুটবল। আসন্ন ফুটবল মৌসুম থেকে প্রিমিয়ার লিগের 4 ক্লাবের নাম প্রত্যাহারের খবর বিপাকে ফুটবলাররা। ক্লাবগুলোকে খেলায় ফেরাতে ফুটবলাররা বাফুফেকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ঐতিহ্যবাহী ব্রাদার্স ক্লাবের আহ্বায়কের দায়িত্ব নিয়ে ক্লাব পুনর্গঠনের কথা জানিয়েছেন ক্রীড়া সংগঠক ইশরাক হোসেন। এছাড়া বাফুফে থেকে সভাপতি ও নারী উইংয়ের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছেন সাবেক নারী ফুটবলার ও সংগঠকরা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দেশের বর্তমান বাস্তবতায় ফুটবল অঙ্গনে লেগেছে বড় ধাক্কা। বাফুফের আবেদনের প্রেক্ষিতে ফিফা দল বদলের সময় 3 দিন বাড়ালেও বাস্তবতা হলো এখনো দল গোছাতে পারেনি বেশিরভাগ ক্লাব। এর মাঝে খবর 4টি ক্লাব প্রিমিয়ার লিগ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে, তাই রাস্তায় নেমেছেন ফুটবলাররা। এমন বাস্তবতায় বিপাকে পেশাদার লিগের ফুটবলাররা। রুটে রুজিতে বড় ধাক্কা পড়ার শঙ্কায় থাকা ফুটবলাররা চেয়েছেন এর প্রতিকার। বাফুফের কাছে বিভিন্ন দাবি দেওয়া ছাড়াও ফেডারেশনের কাছে চেয়েছেন সমাধান। আমরা আমাদের প্লেয়ারদের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা ক্লাবদেরকে করব। যদি পারিশ্রমিকও যদি এইখানে আমাদের স্যাক্রিফাইস করতে হয় সেটাও আমরাও করব। বাফুফে বলছে ফুটবলারদের পাশে থাকবে ফেডারেশন। আমরা চাই যে সবগুলো ক্লাব খেলুক। তাদের দাবির প্রেক্ষিতে আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসবো। এদিকে ক্রীড়া সংগঠক ইশরাক হোসেনকে আহ্বায়ক করে 22 সদস্যের নতুন কমিটি গঠন করেছে ব্রাদার্স ইউনিয়ন। দায়িত্ব নিয়ে ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনার কথা জানান ইশরাক হোসেন। আমরা ক্লাবকে তার পূর্বের যে গৌরবোজ্জ্বল যে একটা ভূমিকা ছিল ক্রীড়াঙ্গনে, সেই জায়গায় আমরা ক্লাবকে নিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপটি নিয়েছি। ক্লাবের যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে আমরা এটাকে ডেভেলপ করব, যাতে করে এখানে নতুন খেলোয়াড় তৈরি হতে পারে। অন্যদিকে বাফুফের সভাপতি ও নারী উইংয়ের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে মানববন্ধন করে সাবেক নারী ফুটবলার ও সংগঠকরা। এছাড়া দেশের ক্রিকেটকে বাঁচাতে বিসিবির সামনে মানববন্ধন করেছে সমর্থকরা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।
সৌদি সুপার কাপ ফুটবলের শিরোপা উদযাপনের মধ্য দিয়ে নতুন মৌসুম শুরু করতে মুখিয়ে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর ও বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল। প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে সুপার কাপের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:15টায়। গেল মৌসুমটা দারুণভাবে শেষ করেছে দুদল। নতুন মৌসুমটা জয় দিয়ে রাঙিয়ে সুপার কাপের পঞ্চম শিরোপা ঘরে তুলতে চায় আল হিলাল। আর তৃতীয় শিরোপায় চোখ রেখে মাঠে নামার অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।